আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। একটা কথা আমি আপনাদেরকে বারবার বলে থাকি না, যে দেশে লিডারশিপ ওয়ালা যে কোয়ালিটি ভীষণ ইম্পর্টেন্ট। একটা স্ট্রং লিডার খুব প্রয়োজন। স্ট্রং লিডার যাকে কেউ আন্ডার এস্টিমেট করবে না। এই লিডারশিপ ওয়ালা কোয়ালিটি সবার থাকে না। এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে হালকা এক্সাম্পল দিয়ে দিই আমি আপনাদেরকে, তারপর আমি যাব অরিজিনাল খবরে, যেখানে মমতা ব্যানার্জি এত করাপশনের পরেও যে টিকে রয়েছে না, এর পেছনে রয়েছে ওনার মধ্যে না লিডারশিপ কোয়ালিটি আছে। এটা একসেপ্ট করতে হবে। কারোর ভালো লাগবে, কারোর খারাপ, বাট এটা ফ্যাক্ট। দেখুন, আমাদের দেশে ইউপিএ গভর্নমেন্টও ছিল, 2009-তে ফেরও এসেছিল, কিন্তু 2008-এর মুম্বাই অ্যাটাকটা কেউ ভোলেনি, যে টাইমেও কিন্তু ইউপিএ গভর্নমেন্টই ছিল। আমি নো ডাউট আমি এটা বলতে একদম চাই না যে মনমোহন সিং খারাপ প্রাইম মিনিস্টার ছিলেন, বা না, একদম না। ওনার টাইমে ইকোনমি খুব ভালো ছিল, কিন্তু লিডারশিপ কোয়ালিটি সবার জন্য নয়। কারণ এই যে বদলা, রিভেঞ্জ, পাকিস্তান বর্ডার থেকে যে ওই সিজ ফায়ার, আতঙ্কবাদী অ্যাটাক থেকে বদলা নেবার এই যে জুনুন, এগুলো লিডারশিপের মধ্যে থাকাটা খুব দরকার। যে লিডার থাকবে, একটা স্ট্রং লিডারের হাতে দেশ থাকাটা খুব দরকার। এবার কিন্তু ভারতের জন্য বিগ ভিক্টরি, সেটা হচ্ছে 26/1-এর আগেই নরেন্দ্র মোদীকে, অর্থাৎ ভারতকে বড় উপহার ট্রাম্পের। অতি অবশ্যই খবরের ডিটেলসে তো যাবই, তার পাশাপাশি জানিয়ে দিই আপনাদেরকে যে ট্রাম্প চেয়ারে বসতেই একের পর এক দে দানাদান, মানে চার ডিসিশন পট অ্যাকশন, এই যে চলছে, গোটা ওয়ার্ল্ডকে দেখাচ্ছে যে ট্রাম্পস স্ট্রং মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। এই যে লাইনটা, ট্রাম্পস স্ট্রং মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, যে আমেরিকাকে যে এত ছোট করে নেওয়া হচ্ছিল, মানে আমেরিকা ভাই কে, কে আমেরিকা, আমেরিকা কে, সেটা ট্রাম্প দেখাচ্ছে। ট্রাম্প তার পাওয়ার দেখাচ্ছে। এখানে আমেরিকার প্রেসিডেন্ট পাওয়ার দেখাচ্ছে না, পাওয়ার দেখাচ্ছে ট্রাম্প। একের পর এক বোল্ড বোল্ড ডিসিশন, যেখানে এইবার মাস্ট ডিপোর্টেশন হয়েছে। তোলো ইলিগাল মাইগ্রেন্টকে, ভ্যালো, যে যেখান থেকে এসছে সেখানে তোলো, ঢালো। বিকজ আমি কোনো রকম ভাবে ওই ন্যাশনাল সিকিউরিটিকে নিয়ে ছেড়ছাড় পছন্দ করবো না। 90 দিনের জন্য কোনো বিদেশি হেল্প নয়, কোনো বিদেশি হেল্প 90 দিনের জন্য নয়। ইমিডিয়েটলি জারি করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অর্ডার দিয়ে দিয়েছেন যে কোনো হেল্প না। সব থেকে বেশি ভুগবে বাংলাদেশ, কারণ ডলারের ওপর সব থেকে বেশি ডিপেন্ড করে থাকে এই বাংলাদেশ, এবং যার আন্তর্জাতিক বিনিয়োগ জিরো, মোহাম্মদ ইউনুসের অর্থনীতি জিরো। বাংলাদেশকে লাস্ট 6 মান্থে একটা বিগ জিরোতে নিয়ে এসে পৌঁছেছে মোহাম্মদ ইউনুস। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই, ওই যে কথাটা বললাম না, যে প্রেসিডেন্টের পাওয়ার না, এখানে ম্যাটার করছে ট্রাম্পের পাওয়ার। ট্রাম্প পাওয়ারে আসতেই একের পর এক যা যা বোল্ড বোল্ড ডিসিশন নিয়েছে, তাতে একটাই দিকে আমরা দেখতে পাচ্ছি যে মিশন ভাই পুরোপুরি ক্লিয়ার আছে, সেটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। যেখানে হোয়াইট হাউসের দিক থেকে টুইট করা হয়েছে এক্স হ্যান্ডেলে, মানে টুইট তো বলবো না, এবার বলবো এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। কথাটা দুই বন্ধুর মিলে যাচ্ছে। লেখা রয়েছে প্রমিসেস মেড, প্রমিসেস কেপ্ট। আমি নিহাতি লাইভ করছি বলে আমি আপনাকে দেখাতে পারছি না, এডিটেড ভিডিও থাকলে হয়তো আমি পাশে চালাতাম যে প্রমিসেস মেড, প্রমিসেস কেপ্ট। এই লাইনটা ম্যাচ করছে খুব ক্লোজ বন্ধুর সাথে, যে কথা নরেন্দ্র মোদী বলে থাকেন, যে মোদী जो वादा करता है वो निभाता है। এই দুটো লাইনের মধ্যে আমি যথেষ্ট মিল কিন্তু খুঁজে পেলাম, প্রমিসেস মেড, প্রমিসেস কেপ্ট। তার পাশাপাশি আরেকটা লাইন চরম ভাবে ইউজ হচ্ছে, সেটা হচ্ছে দ্য মিশন টু সিকিউর আমেরিকা। তার জন্য যা করতে হয়, যেভাবে করতে হয় করতে ডোনাল্ড ট্রাম্প রেডি আছে, একদম রেডি আছে। কে কি ভাবলো, কে কি বললো, কে কার ডিসিশন, কিচ্ছু যায় আসে না। যার জন্য পোস্ট করে এটা জানানো হয়েছে হোয়াইট হাউসের দিক থেকে, just as he promised, President Trump is sending a strong message to the world. এটা দরকার ছিল, যেখানে বলছেন those who enter the United States illegally will face serious consequences, the White House said on X. এটা দরকার ছিল। তার পাশাপাশি এটাও জানানো হয়েছে the US Marine Corps is on the border assisting CBP with the mission to secure America. কি হচ্ছে ভাই, কি ব্যাপার? ব্যাপার হচ্ছে যে শুক্রবার দিন হোয়াইট হাউস থেকে একটা ফটো পোস্ট করা হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজনকে ভরা হচ্ছে এয়ারক্রাফটে। দুটো মিলিটারি এয়ারক্রাফট নামানো হয়েছে, যার নাম হচ্ছে C-17, এবং এক একটাতে ইচ এয়ারক্রাফটে 80 জন মাইগ্রেন্ট করে তোলা হয়েছে, এবং ইউএস থেকে সরাসরি
গুয়াটেমালা, ভাই যাও, যেখান থেকে এসেছো সেখানে পৌঁছে যাও। এটা হচ্ছে বিশাল বড় এবং বোল্ড অ্যাকশন যেটা নেওয়া হয়েছে। এবং বৃহস্পতিবার দিন আইসিই অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের দিক থেকে অ্যানাউন্স করা হয়েছে যে 538টা অ্যারেস্ট অলরেডি করা হয়ে গেছে। এই ইলিগাল ইমিগ্রেন্ট 538টা অলরেডি অ্যারেস্ট করা হয়ে গেছে এবং 373টা ডিটেইন করা হয়েছে। তার মানে আপনারা এটা থেকে এটুকু ক্লিয়ার হয়ে গেলাম আমরা যে ওই যে এই যে বারবার আমেরিকাতে যে বহুত লোকজন বিনা কাগজপত্রে ঢুকে পড়ছে, এটা ঠিক না। এটা ভারত সরকারও বলেছেন যে আমরা ভারত অ্যাকসেপ্ট করে নেবো যদি ইলিগালি কোনো ভারতীয় গিয়ে থাকে আমেরিকাতে, তো সেটা একদম আমরা সাপোর্ট করি না। ভাই আমাদেরকে ফিরিয়ে দিও, আমাদের কোনো সমস্যা নেই, ফ্যাক্ট। এবং সেই কাজে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখতে পেয়েছি চরমভাবে অ্যাক্টিভ হতে, অর্থাৎ মাস ডিপোর্টেশন চলছে, মাস ডিপোর্টেশন। ভাই দেখবোই না কে কি বললো, কে কি ভাবলো, আমার দেখারই দরকার নেই। যে দেশ থেকে এসছো ভাই সেই দেশে যাও, কারণ আমি এখন সব থেকে বেশি ইন্টারেস্টেড আমার দেশকে নিয়ে এবং দেশকে যে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল আফগানিস্তানকে নিয়ে, এই যে বাংলাদেশকে নিয়ে, কারণ 5th আগস্ট যখন শেখ হাসিনা ভারতে চলে আসে তখন জো বাইডেনের সরকারের টাইমে মোহাম্মদ ইউনুস গেছিলেন আমেরিকাতে, তাকে ভব্য স্বাগত করা হয়েছিল হিন্দি ভাষায়, এবং আমাদের বাংলায় যাকে বলা হয় চরমভাবে অভিনন্দন জানানো হয়েছিল, একদম মালা টালা পরিয়ে এসে মানে কি না কি কাজ করে এসেছে মোহাম্মদ ইউনুস, তাকে চরম স্বাগত করা হয়েছিল। এবং মাইন্ডসেট এটা ছিল যে জো বাইডেন তো এবারও জিতবে, জো বাইডেন ছাড়া তো কোনো অপশনই নেই, মোহাম্মদ ইউনুস। যাবো এবার মোহাম্মদ ইউনুসের দিকে, এই কারণেই বললাম কি ট্রাম্পের বোল্ড ডিসিশনের মধ্যে ইলিগাল ইমিগ্রেন্টস তো রয়েছে, ইলিগাল মাইগ্রেন্টস তো রয়েছেই, তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে 90 দিনের জন্য সমস্ত আদেশকে স্থগিত করে দেওয়া হয়েছে। বিদেশি কোন রকম সাহায্য আমেরিকা 90 দিনের জন্য করবে না। এটা সব থেকে বড় ইম্প্যাক্ট করতে চলেছে বাংলাদেশে, কারণ বিদেশি হেল্প মানেই হচ্ছে ডলারের হেল্প, বিদেশি হেল্প মানেই হচ্ছে আর্থিক সাহায্য করা। ভাই বড়লোক দেশের বড়লোকের মতো ব্যাপার স্যাপার থাকে। ভাই কি হয়ে থাকে, এই বাংলাদেশের মতো দেশগুলো, ভারত না, ভারত কিন্তু বিরাট বড় মার্কেট। ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই, এই যেমন ইউটিউব, আচ্ছা শেয়ার মার্কেটে আপনারা দেখছেন হিলে যাচ্ছে, কি হচ্ছে ভাই আমরা জানি। এফআইআই যেটা ফরেন ইনভেস্টর, তারা শেয়ার মার্কেটে যেহেতু বেরিয়ে চলে যাচ্ছে, এখন তাদের মাইন্ডসেট আছে, আমি হালকা করে বলছি, তাদের মাইন্ডসেট আছে যে আমি এখন ইনভেস্ট করব আমেরিকাতে, কারণ আমেরিকায় না যেভাবে ডোনাল্ড ট্রাম্প ডলারের পেছনে লেগেছে, ডলার হিউজ স্ট্রং হবে এবং আমি ভাই ওখান থেকে প্রফিট তুলবো। এই যে মাইন্ডসেটটা রয়েছে, ভারত একটু ডিসব্যালেন্স হচ্ছে বাট সামলে যাবে। এই কারণেই সামলে যাবে কারণ এই ছোট্ট এক্সাম্পল, আমি যে ইউটিউব করছি, আমি কিন্তু ইউটিউবে যে ভিউ কামাচ্ছি বা আমার যে আর্ন হচ্ছে, আমি কিন্তু তাকিয়ে বসে নেই যে আমেরিকার লোক আমার ভিডিও দেখবে বা আফ্রিকার লোক বা অন্য কোনো দেশের লোক বা চায়নার লোক আমার ভিডিও দেখবে তো আমি ইনকাম করবো না। আমি আমার দেশের লোক যে ভিডিও দেখবে, ইনফ্যাক্ট আমি তো বাংলায় ভিডিও করছি, মানে আমার ওয়েস্ট বেঙ্গলের লোক যা ভিডিও দেখবে তাতেই আমার হাত খরচ ভাই উঠে যাবে। আমি ডিপেন্ডেন্ট না, আমি আমার দেশ এমনকি আমার রাজ্যের উপর ডিপেন্ডেন্ট, তো সেখানে আমাদের দেশ ভাই বহুত বড়, এখানে দরকার হয় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিই, বেসিক ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিন্তু প্রচুর প্রচুর এই সমস্ত ভিক্ষা চেয়ে যায় আমেরিকার কাছ থেকে এবং আমেরিকা হেল্পও করে। লাস্ট 2023 সালে যখন জো বাইডেনের গভর্নমেন্ট ছিল তখন 49 কোটি ডলার সাহায্য করা হয়েছিল বাংলাদেশকে। কেমন টাইপের সাহায্য? এই আমাদের স্বাস্থ্য ভেঙে পড়ছে একটু টাকা দিন, এই আমাদের এই বাচ্চা খেতে পারছে না একটু টাকা দিন, মানে হেল্প চেয়ে থেকে থাকে, মানে হেল্প চায়। লাস্ট 49 কোটি ডলার সাহায্য করেছিল আমেরিকা 2023 সালে। রোহিঙ্গা এই যে এত বাংলাদেশে বসে গেছে, আপনারা কি ভাবছেন যে বাংলাদেশের কাছে, বাংলাদেশের লোকের জন্য চাকরির কোনো জায়গা নেই বা বাংলাদেশের সঙ্গে এই অবস্থা, বাংলাদেশিদের সঙ্গে এই অবস্থা হচ্ছে, তো রোহিঙ্গাকে ওরা খাক পুষবে? আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে রোহিঙ্গাকে পুষতো বাংলাদেশ, কিন্তু ফান্ডিং আসতো বাইরে থেকে, ফান্ডিং আসতো আমেরিকা থেকে। সেই জায়গায় ডেড স্টপ 90 ডেজের জন্য। বিরাট ইম্প্যাক্ট পড়বে মোহাম্মদ ইউনুসের এই কারণেই, কারণ এমনিতেই আর্থিক সংকটে ভুগছে বাংলাদেশ। সেখানে মোহাম্মদ ইউনুসের কন্ট্রিবিউশন যদি আপনারা দেখতে পান তো ভালো তো কিছু হয়নি। লাস্ট 6 মাসে আমি দেখেছি ভারতের সাথে সম্পর্ক খারাপ, আরাকান আর্মির সঙ্গে বনিবানা নেই, মায়ানমার থেকে খাবার পত্র পৌঁছাতে পারছে না, পাকিস্তানের সঙ্গে যে বিরাট কিছু সম্পর্ক ভালো করে বিরাট কিছু করে নিয়েছে তাও নয়, ইলেকশনও করাচ্ছে না মোহাম্মদ ইউনুস। আর মানে ইভেন ওই যে হয়ে থাকে না যে সুতির পোশাক একটা বিরাট বড় মার্কেট বাংলাদেশে, সেটাও ভেঙে পড়েছে, সেটাও কিচ্ছু নেই আর। অর্থাৎ এই যে ওনাদের ভাষায় না আন্তর্জাতিক বিনিয়োগ জিরো, কিচ্ছু নেই বাংলাদেশে আর।
তো সেইখানে 90 দিনের জন্য যদি বিদেশি সাহায্য বন্ধ করে দেয় আমেরিকা, তাহলে এ তো 1.5 মাসের মধ্যে মোটামুটি বোঝা যাবে যে আমার পরিস্থিতি কি হতে চলেছে, কোন দিকে আমি যেতে চলেছি। এটা একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশে, যেটা আমি এখন থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে ভারতের জন্য 26/1-এর আগে, অর্থাৎ 26/1 জানুয়ারির আগে 26/11-র মুম্বাই অ্যাটাকের মাস্টার মাইন্ডের সঙ্গে থাকা আরেক মাস্টার মাইন্ড বলেও আপনারা পরিচয় দিতে পারেন, তাকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা, যার নাম হচ্ছে তাহাউর হুসেন রানা। লিডারশিপের কথা আমি আপনাদেরকে বলেছিলাম না, যে দরকার এটা প্রপার লিডারশিপ, ভীষণ দরকার। এই ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য ভারত কম স্ট্রাগল করেনি, যেখানে এমনটা মনে হচ্ছে যে ওথ সেরিমনির দিকে, আমেরিকার ওথ সেরিমনি, ট্রাম্পের ওথ সেরিমনির দিকে তাকিয়ে হয়তো আমেরিকার সুপ্রিম কোর্ট বসেছিল। কারণ ওথ সেরিমনি হওয়ার পরের দিনই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পাস হলো, আর বলা হলো এইসব তাহাউর হুসেন রানা, এই সমস্ত যে অ্যাপিল করা হচ্ছে না, যে প্লিজ সুপ্রিম কোর্ট আমার কথা শুনে নিন, আমি কিছু করিনি, এই সমস্ত ভাওতাবাজি অন্য জায়গায় ইমিডিয়েটলি ভারতে পাঠানো হোক। কারণ 1997-এ যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে সেই অনুযায়ী ভারতে ফেরত যেতে হবে। এবং সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার আসতে 21 জানুয়ারি, 20 জানুয়ারি ওথ সেরিমনি হলো, 21 জানুয়ারি এই অর্ডার আসতেই বিদেশ দপ্তরের কর্তাদের মধ্যে একটা হলচল লেগে গেল যে ইমিডিয়েটলি ভাই বড়িয়া বিস্তার বাঁধো, ব্যাগ ম্যাগ প্যাক করো, মুম্বাই অ্যাটাকের মাস্টারমাইন্ডকে ফিরিয়ে দাও। কারণ 2008 সালের 26/11 আমরা ভুলিনি, যেখানে 300 জনের ওপর আহত হয়েছিল, 175 জন মারা গেছিল উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই, যেখানে এই তাহাউর হুসেনকে নিয়ে একের পর এক, তাহাউর হুসেন রানাকে নিয়ে একের পর এক এভিডেন্স ভারতের দিক থেকে দেওয়া হয়েছে। আজ থেকে নয়, আমি সেটার তথ্য আপনাদেরকে দিয়ে দিই। ডিসেম্বরের 4, 2019 সালে অলরেডি ভারত একটা ডিপ্লোম্যাটিক নোট সাবমিট করেছিল আমেরিকাতে, কিছু হয়নি, সাবমিট করেছিল, দেখাশোনা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে মামলা চলুক। যে মামলা আমেরিকার নিম্ন আদালত থেকে শুরু করে, ওয়াশিংটন থেকে শুরু করে সান ফ্রান্সিসকো, এমনকি শেষ পর্যন্ত এই তাহাউর হুসেন রানা কিছুদিনের জন্য বেরিয়েও চলে আসে। এমন অবস্থা যে একে 63 ইয়ার্স ওল্ড এই ব্যক্তির, যাকে লাস্ট অ্যারেস্ট করা হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিই, FBI দিক থেকে অ্যারেস্ট করা হয় শিকাগোতে 2009 সালে। 2009 সালে একবার অ্যারেস্ট করেছিল, তারপর তিনি বেরিয়ে গেছিলেন। আর এই FBI এর এইবার যিনি ডিরেক্টর হতে চলেছেন তার নাম হচ্ছে কাস পাটেল, ভারতীয়, যেটা নিয়ে আমি ভিডিও করেছি অলরেডি। তো সেটা তো এখন হবে, কিন্তু স্ট্রাগলটা একবার ভেবে দেখুন যে এই গভর্নমেন্ট আসার পর, আমি এই কারণে ডেটটা উল্লেখ করছি, কারণ ডিসেম্বর 4, 2019-এ একটা লেটার লেখা হয়, যেটা ডিপ্লোম্যাটিক নোট দেওয়া হয়েছিল USA, যে আমাদের এরকম ভাই ট্রিটি রয়েছে, ফেরত দিতে হবে। এবং 10 জুন 2020 সালে রেড নোটিশ জারি করা হয়। রেড নোটিশকে নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, ভারত পোল, মনে করে দেখুন ভারত পোলকে নিয়ে, এখন যাবো না বিষয়, আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে একটা রেড নোটিশ, ইয়েলো নোটিশ, ব্লু নোটিশ, বহুত কিছু হয়। এই রেড নোটিশ জারি করা মানে হচ্ছে সেই ব্যক্তিকে লোকেট করো, ওর লোকেশন ট্র্যাক করো এবং ইমিডিয়েটলি অস্থায়ী অ্যারেস্ট করা হোক। এবং অস্থায়ী অ্যারেস্ট তো করা হবে, তার আগেই ব্যক্তিটি নিম্ন আদালত, তারপরে সান ফ্রান্সিসকো, এই আদালত ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত যখন দেখছে যে বাঁচার চান্স নেই, কারণ সমস্ত আদালত থেকে ধাক্কা খাচ্ছি, তখন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয় ঠিক নভেম্বরের 13 তারিখে 2024-এ। এবং অ্যাপিল করার পর আপনাদেরকে জানিয়ে দিই যে 16 ডিসেম্বর 2024-এ US সলিসিটর জেনারেল এলিজাবেথ, তিনি বলেছিলেন যে না না, এই ব্যক্তি বকওয়াস, এই ব্যক্তি মুম্বাই অ্যাটাকের সঙ্গে জড়িত, যার অবস্থা এরকম যে যার বংশ পাকিস্তানি, এবং এই ব্যক্তির এই যে কি বলে ওটাকে, নাগরিকত্ব সেটা হচ্ছে কানাডার। এবং এই ব্যক্তি সব থেকে বড় মাস্টার মাইন্ড এবং আমেরিকার টেররিস্ট যাকে বলা হয়, ডেভিড কোলম্যান হেডলি, যিনি দাউদ গিলানি নামে পরিচিত, এই ব্যক্তির সাথে কাজ করেছেন। এবং এই দাউদ গিলানি আর এই তাহাউর হুসেন রানা, এনারা দুজনেই মুম্বাই অ্যাটাকের মাস্টার মাইন্ড, এবং এনারা দুজনেই পাকিস্তানি ISI, যে ওটাকে কি বলা হয় যেন, আমাদের যেমন ওদের সেরকম সেই গুপ্ত এজেন্সি, এমন এজেন্সি যে বাইরে জেহাদ করে বেড়ায়, বলতে বাধ্য হলাম, সত্যি তাই। তো সেই ISI এর সাথে কাজ করেছে এবং ধরা পড়েছে যে হ্যাঁ কাজ করেছে। তারপর তাদের লিঙ্ক পাওয়া গেছে তাস্কর-ই-তাইবা, অর্থাৎ পাকিস্তানি মোস্ট পাওয়ারফুল জিহাদি গ্রুপ। কোনো চান্সই নেই, একে ফেরত দেওয়া হোক।
এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে 20 তারিখে ওথ সেরিমনি হলো ডোনাল্ড ট্রাম্পের, এবং তার পরের দিনই আমেরিকার সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পাস হয়ে গেছে যে হ্যাঁ একদমই তাই, ট্রিটি তো রয়েছেই 1997 এর, তার পাশাপাশি ভারতের দিক থেকে যা যা ডকুমেন্টস থেকে শুরু করে যা যা সাবমিট করা হয়েছে সবটাই একদম অ্যাকিউরেট, প্রুভড যে এই ব্যক্তি মুম্বাই অ্যাটাকের মাস্টারমাইন্ড, একে ইমিডিয়েটলি ফেরত পাঠানো হোক। কত মানে দারুণ ব্যাপার। 26/1 আগে 26/11 মাস্টার মাইন্ডকে ভারতের হাতে তুলে দেওয়ার অর্ডার চলে এসেছে। এর থেকে ভালো মানে বিগ ভিক্টরি আর কি হতে পারে বলুন তো? 2008 সালের বদলা আজকে ভারত নিতে পেরেছে, এবং এই যে যত বদলা আমি বললাম না, মনমোহন সিং নো ডাউট ভালো প্রাইম মিনিস্টার ছিলেন, বাট যত বদলা আমি দেখেছি নেওয়া, রিভেঞ্জ, এটা আমি মোদি গভর্নমেন্টের টাইমে দেখেছি। এটা বলতে আমার বিন্দু মাত্র খারাপ লাগছে না, বিকজ এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। এবং এই ডিপ্লোম্যাটিক সিচুয়েশনে এত যে ডিপ্লোমেসি চলছে চারিদিকে, আমেরিকা থেকে শুরু করে চারিদিকে নড়বড় নড়বড় করছে, যে একটু মানে ভাই কি চলছে? তার মধ্যে আপনারা জানেন যে ভারত কিন্তু এখনো সহিষ্ণু, এবং দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশ এখনো, বিজিবি এখনো বর্ডারের মধ্যে বাঁদরামি করেই চলেছে। তারপরেও ভারতের এটাকে কূটনীতিকে আমি তো স্যালিউট জানাই যে বাংলাদেশি মিডিয়ারা কান্নাকাটি করতে শুরু করেছে, চিৎকার করতে শুরু করেছে যে ভাই এত বড় খবর, সেটা হিন্দুস্তান টাইমস দিচ্ছে, সেটা ভারতীয় মিডিয়ার কাছ থেকে পাচ্ছি আমরা। কি সেই খবর? সেই খবর হচ্ছে যে বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল, যার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, তিনি নয়াদিল্লি সফর করছেন, তিনি নয়াদিল্লি আসছেন। এবার বাংলাদেশি মিডিয়ার রাগ হচ্ছে যে বিক্রম মিস্ত্রি যখন বাংলাদেশে এসেছিল তখনও 1 ঘন্টার জন্য হাফিজ হয়ে যায়, আর 1 ঘন্টার জন্য পরে জানতে পারছি ওয়াকারুজ্জামানের সাথে, সেনা প্রধানের সাথে বৈঠক করেছে, সেটাও আমরা জানতে পারিনি আমাদের দেশে থেকে। আর এইবার আমরা হিন্দুস্তান টাইমস এর মাধ্যমে, অর্থাৎ ভারতীয় মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এই বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি নয়াদিল্লি সফরে যাচ্ছেন। মানে কি ইয়ার্কি হচ্ছে নাকি আমাদের সাথে? বিজেপি কে বর্ডারে ঘাস কাটছে নাকি? ভাই কি করছে? কেন আমরা এরকম, মানে কি কূটনীতি চলছে যেখানে এটা জানা গেছে যে ভারতের বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরীর সাথে বৈঠক করবেন, এবং 16 থেকে 19 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে তিনি বৈঠক করতে চলেছেন। আর এত বড় খবর বাংলাদেশি মিডিয়া পেয়েছে ভারতের কাছ থেকে, এবং সেটা শুনে মাথা পুরো খারাপ হয়ে গেছে যে ভাই এটা কি করে? তার মানে এখানেও ভারতের কোনো কূটনীতি রয়েছে, ভারত এখানে খেলছে, ভারত আবারও কিছু প্ল্যান করছে। বেটা ভারত কিছু প্ল্যান করুক না করুক, এটা তোমাদের বোঝা উচিত যে তোমাদের বিজিবি জানে যে আমার অকাত কি, আমি ভারতের সঙ্গে লড়তে পারবো কিনা, বিএসএফ এর সামনে আমি ভারী পড়বো কিনা। আমরা কোনোদিন চায়নাকে আগে থেকে গিয়ে খোঁচাতে যাই? আমরা কোনোদিন আমেরিকার ফোর্সকে আগে থেকে খোঁচাতে যাই? তাহলে তোমরা অত্যন্ত মূর্খ যে তোমাদের বিজিবি তোমাদেরকে খবর দিতে ভয় পাচ্ছে যে এদেরকে বললে এরা তো যাচ্ছে নাই করছে বর্ডারে, এরা তো ফালতুকা মার লাগিয়ে দেবে, নিজে তো কেটে পড়বে, আমরা যাবো ফেসে। এই কারণে তোমাদেরকে খবর দিচ্ছে না, গোপনে রাখতে চাইছে যে চুপচাপ ভাই বৈঠকটা করে আসে, নিজেদের মধ্যে মিটমাট করে। এরা কি বোঝে ডিপ্লোমেসি? এরা কি বোঝে ডিপ্লোমেসি? এরা তো শুধুমাত্র আর কি বলবো, মানে কমেন্ট করতে গেলে বহুত কমেন্ট চলে আসবে, ও করে বেরোবে এবং বিভিন্ন রকম আওয়াজ তুলবে, চিৎকার করবে, এর বাইরে তো কিছু পারবে না। বলবে হাতিয়ারকে ভয় পাই না, এরাই সব থেকে আগে ভয় পাবে, আর মার খাবো আমরা তো, আমরা এই সবের মধ্যে। সেই কারণে বিজেপি কিন্তু বাংলাদেশি মিডিয়াকে জানানোর থেকে অনেক বেশি সিকিউর ফিল করেছে যে ভাই ভারত আগে জানুক এবং আমরা বৈঠক করতে রাজি। আর খুব বকওয়াস একটা কারণ যে এই যে কি বলছে ওটাকে, হ্যাঁ ওটাকে কি বলছে, ডিফেন্স স্ট্রাকচারের মধ্যে সমস্যাটা হচ্ছে যে বর্ডার এরিয়াতে যে তার দেওয়াটাকে নিয়ে ডিফেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে এরা বলছে যে কোনো রকম ভাবে ডিফেন্স স্ট্রাকচার বলতে কি বোঝা হয়, মানে কোন রকম কিছু বাড়ানো যাবে না। আমি একটা ছোট্ট করে আপনাদেরকে জানাই যে লাদাখ ইস্যু একটা বিরাট ইস্যু হয়েছিল, যেখানে আপনারা দেখেছিলেন একটা আন্দোলন হয়েছিল যে এনভায়রনমেন্ট খারাপ হয়ে যাচ্ছে, এনভায়রনমেন্ট আমরা বরবাদ করতে দেবো না, এই না ওই না। কারণ মোদি গভর্নমেন্ট ওখানে ডিফেন্স স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিল, হাইওয়ে রাস্তা ফাস্তা স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিল যাতে ইজিলি পাহাড়ি এরিয়া তো মিলিটারি নামতে পারে। কেন চেয়েছিল এটা? কারণ চায়না চরম বাঁদরামি করছিল। চায়না নিজের দিকে যে সমস্ত এরিয়া রয়েছে সেখানে, আমার কাছে তো বোর্ডও নেই যে আমি আপনাদেরকে দেখাবো ঠিকভাবে, তো সেই সমস্ত এরিয়াতে ওরা কিন্তু ডিফেন্স স্ট্রাকচার তৈরি করে নিয়েছে, তাদের মিলিটারি আসছে, তাদের মিলিটারি গাড়ি আসছে, খাবার যদি বাই চান্স কিছু অ্যাটাক হয় তো খাবার পাঠানো, বিভিন্ন রকম সমস্ত কিছু পাঠাতে পারবে। কিন্তু ভারতের এমন পরিস্থিতি লাদাখের ক্ষেত্রে যে ভারতের সেরকম ডিফেন্স স্ট্রাকচার তৈরি করতে পারেনি যে ভারত কিছু পাঠাবে বা ভারত মিলিটারি নামাবে বা ভারত কিছু করবে। তো সেই কারণে গভর্নমেন্ট চেয়েছিল যদি আমরা বর্ডারকে সিকিউর করতে চাই তো আমাদেরকে রাস্তা,
রোড, মানে সমস্ত এমন ফেসিলিটিস দিতে হবে যে চট ডিসিশন পট অ্যাকশন নিতে পারি। তো সেটা তো আপনারা জানেন এনভায়রনমেন্টের কারণে বহুত কিছু অশান্তি হলো, সেই বিষয়ে আমি যাব না। এই ডিফেন্স স্ট্রাকচারকে নিয়ে এখন বাংলাদেশিরা বলছে যে ওই যে নেটের কাঁটা তার দিচ্ছে, ওই কাঁটা তারটাও নাকি ডিফেন্স স্ট্রাকচার। তো বোকাদেরকে বোঝানো হচ্ছে যে ওটা ডিফেন্স স্ট্রাকচার নয়, ওটা জাস্ট একটা ইন্ডিকেশন, কাঁটা তার দেওয়া যাতে এপার এপার না হয়ে থাকে। এমনি পাচার কাজ তো হিউজ বাড়ছে, বর্ডার এরিয়াতে ক্রাইম বাড়ছে, তো সেই কারণে ওটাকে ডিফেন্স স্ট্রাকচার বলে না। কিন্তু এই বাংলাদেশি এবং পাকিস্তানিদের মাথা অন্য জায়গাতেই থাকে, অন্য জগতেই থাকে। এনারা কাটা তারকে ডিফেন্স স্ট্রাকচার ভাবছে এবং ভাবছে আমাদের সঙ্গে যে চুক্তি রয়েছে চুক্তি ব্রেক করে দিচ্ছে, বাট নয়, এটা ভুল কথা, সেটা বিজেপি বুঝতে পারছে। সেই কারণেই নয়াদিল্লি সফরে আসছে এবং তারা চাইছে যে পুরো ঝামেলা যাতে মিটমাট হয়ে যায়, এবং আমরাও সেদিকে নজর তো অতি অবশ্যই থাকবে যে শেষ পর্যন্ত ফাইনালি কি হয়। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে ট্রাম্পের নেওয়া অ্যাকশন, যেটা ইলিগাল মাইগ্রেন্ট তো ডেফিনেটলি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই 90 দিন যে কাজ স্টপ করে দিয়েছে না বিদেশি হেল্প, এইবার তো ভাই আমি আরো বেশি বাংলাদেশের দিকে তাকাবো। এটা কিন্তু মোহাম্মদ ইউনুসকে টার্গেট করে করেছে এরকম আমি ভাবছি না, যদিও ইন্ডিভিজুয়াল শত্রুতা রয়েছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, কারণ একে অপরকে কমেন্ট করা হয়েছিল 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প জিতে গেছিল, তখন মোহাম্মদ ইউনুস তো ডেমোক্রেটিক পার্টিকে ফান্ডিং করেছিলই, হিলারি ক্লিন্টনকে তো মানে ফান্ডিং করেছিলই 1600 কোটি টাকা, তার পাশাপাশি বলেছিল ডিজাস্টার চলে এসেছে, শেষ করে দেবে দেশটাকে। এবং সেই কারণে মোহাম্মদ ইউনুসকেও বলেছিলেন যে মাইক্রো ফাইন্যান্স গায়, আমি তোর ব্যাপারে সব জানি। তার মানে শত্রুতা বাংলাদেশের সঙ্গে থাক না থাক, মোহাম্মদ ইউনুসের সাথে ইন্ডিভিজুয়াল আছে। কিন্তু এই যে 90 দিনের জন্য বিদেশি হেল্প বন্ধ, এটাতে মারাত্মক ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশে, যেটা এবার একের পর এক ফিল করবে। ওই যে ফান্ডিং থেকে শুরু করে যা যা ওয়েট করে থাকে না বাংলাদেশি, পেটে যদি খেতেই পাবে না, খাবারই যদি না আসে, টাকাই যদি হাতে না থাকে, তো ভারতের সঙ্গে ভাই তুমি কি যুদ্ধ করবা? আগে নিজের দিকটা সেট আপ করো। যাই হোক, এখানে এন্ড করি, কারণ সব থেকে বড় খবর আমাদের কাছে আছে, সেটা হচ্ছে বিগ ভিক্টরি এটা ভারতের জন্য, যে ভারতের কাছে ফিরিয়ে দিচ্ছে এবার তাহাউর হোসেন রানাকে। 2008-এর 26/11 পুরো জল জ্যান্ত হয়ে গেল চোখের